আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন। আমাদের এইমাত্র ও যোগ করে জানালো যে আমাদের প্রত্যেকের মিলিত বয়স 125 ক্রস করে গেছে। নাম বল ভাই। ইন্দ্রনীল। ইন্দ্রনীল। আমি একজন রিকভারিং অ্যাডিক্ট। আমি অনিন্দ চট্টোপাধ্যায়, একজন রিকভারিং অ্যাডিক্ট। রাজীব, রিকভারিং অ্যাডিক্ট। রাজীব ঘোষ, রিকভারিং অ্যাডিক্ট। কানন শ্রমিক। আমি দেবপ্রতিম, রিকভারিং অ্যাডিক্ট, নেশারি। আজ 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আমরা এখানে আড্ডা মারতে পেরেছি। আমিও দিলাম আজ 26শে জুন। বোঝাই যাচ্ছে যে আমরা প্রত্যেকে ভীষণ বিজ্ঞ। তবে আমরা কেন আড্ডা মারতে বসেছি, আমরা কেন এখানে, যে আমাদের এইমাত্র ও যোগ করে জানালো যে আমাদের প্রত্যেকের মিলিত বয়স 125 ক্রস করে গেছে। মিলিত বয়স 125 মানে তো আমারই 50-এর উপর, সেই অর্থে নয়। আমরা নেশা করতাম এখানে যতজন বসে আছে, এবং আমরা নেশা ছাড়ার পর আমাদের বয়সের হিসেবগুলো বলেছি। আমাদের সাথে একে একে বলে দিই। নাম বল ভাই। ইন্দ্রনীল। ইন্দ্রনীল। আমি একজন রিকভারিং অ্যাডিক্ট। আমি অনিন্দ চট্টোপাধ্যায়, একজন রিকভারিং অ্যাডিক্ট। রাজীব, রিকভারিং অ্যাডিক্ট। রাজীব ঘোষ, রিকভারিং অ্যাডিক্ট। আমি দেবপ্রতিম, রিকভারিং অ্যাডিক্ট, নেশারি। প্রথমে সবচেয়ে বেশি ক্লিন টাইম যার, রাজীব দা। প্লিজ। রাজীব দা, নেশা করার লাইফ এবং নেশা ছাড়ার পর। নেশা করার লাইফ বড় তছরছ লাইফ ছিল, বোগাস লাইফ ছিল। জেল, পুলিশ, রাস্তায় থাকা, একটা ভ্যাগাবন্ড লাইফ। মানে ওই লাইফটাকে মানে বলা খুব, মানে বেছে বেছে বলা খুব মুশকিল। তো ওই লাইফটা একটা ভীষণ ভাইব্রেশন ছিল। না, কিছু সামাজিক অবদানও তো ছিল। সামাজিক অবদান, সমাজেই ছিলাম না তো সামাজিক অবদান কি থাকবে? না, যেমন আমি উদাহরণ দিই, আমার ছিল এই যে RSV হসপিটাল, এটা আমার হাতে তৈরি। তার আগে দীপ্তি সিনেমা হয়েছে, দীপ্তির যত লোহার চেয়ার ছিল সব রাতারাতি আমরা বেঁচে। এই কাজটা যদি না করতাম এত তাড়াতাড়ি RSV হতো। এটা একটা সামাজিক প্রকল্প। CSCর বাস, CSCর এত নাটবল্টু ঢুকে গিয়ে ছেড়ে দিয়েছি, CSC ট্রাম তুলে দিয়ে বাস চালু করলো, এসি বাস। তো এগুলো এরকম প্রচুর কাজ। তোর এরকম কোনো কীর্তি মনে করছে? আমার তো প্রচুর, মানে যখন কলকাতা শহরে কেবল টিভির রমরমা শুরু হলো, মানে 2000 সাল থেকে 2008 অব্দি আমি নেশা করেছি, সেই সময় কেবল টিভির রমরমা। তো সবার বাড়িতে কেবল টিভি, কিন্তু কারোর বাড়িতে, আমি তো নকটালটায় বড় হয়েছি, আর প্রত্যেকটা ছাদ থেকে প্রত্যেকটা ছাদ টপকে টপকে যাওয়া যায়। তো অ্যান্টেনার কোনো দরকার ছিল না। সবার বাড়িতে অ্যান্টেনা ছিল, কিন্তু অ্যান্টেনার কোনো দাম মানুষের কাছে তখন ছিল না। অ্যালুমিনিয়াম ছিল 60 টাকা কিলো। তো আমার বাড়ির ছাদে 50 মিটারের রেডিয়াসে যেসব ছাদে আমি টপকে টপকে যেতে পারতাম, সব অ্যান্টেনা আমি উড়িয়ে দিয়েছিলাম। আর লোককে বলতাম ঘুরছে না, ঘুরিয়ে ওড়াতে গিয়ে না অ্যান্টেনায় লেগে যাচ্ছে। আর 60 টাকা কিলো অ্যালুমিনিয়াম, তখন অ্যান্টেনা তৈরি হতে অ্যালুমিনিয়াম। তার সঙ্গে আমার বাংলাদেশি চ্যানেল একটা বুস্টার পাওয়া যাবে, সেটারও দাম বেশি। তোর? আমার ওরকম নেই, আমার খাটনি জীবন আছে। সকাল থেকে তুইও তো ছিলি। হ্যাঁ, আমরা আমি আর ও কিন্তু একদিনে আমাদের যেটা ইতিহাস, সকালবেলা আমি ফার্স্ট যখন নেশা করে আসি, কেউ একজন আমার হাত ধরে নিয়ে গেছিল। আমাদের ইচ্ছা ছিল খুব, কেন তার আগে আমরা গাঁজাটা রেগুলার খেতাম। সন্ধ্যাবেলা ফুটবল খেলে এসেই গাজার থেকে চলে যেতাম। তো ওখানে একজন কেউ আইআইটিয়ান ছিল, কানপুর আইআইটি। উনি আজকে আমাদের ভেতর নেই, নামটা বলা উচিত না আমাদের। তো সকালবেলা গ্রামের সামনে অ্যাজ ইউজুয়াল আমরা সকালবেলা এসেছি, তো বলে চল। তো আমার মনে মাঝে মাঝে বলতাম একটু টেস্ট করা না, এটা কি ব্রাউনটা কি। তো বললো চল। তো গিয়ে সকালবেলা আমি নেশাটা করি। তো বিকেল বেলা দেখছি ও আমাদের একটা বন্ধু দুজন মিলে বসে দাঁড়িয়ে আছে। ওকে বললো বাবু একটা ভালো জিনিস টেস্ট করেছি।
বলে আমরাও করেছি। কি কোইন্সিডেন্স, মানে ফার্স্ট ডে বোথ টুগেদার, মানে ও করেছে, হ্যাঁ এটা হয়, এটা বলে না কোইন্সিডেন্স। তারপরে চালু। তো আমাদের মূল রোজগার ছিল সকালবেলা গিয়ে লাইন দেওয়া, তৎকালের টিকিট লাইনটা বিক্রি করা, লাইন বিক্রি 100 টাকা করে দুজন মিলে। হয়তো আমাদের ঘুমই হতো না, আমরা 2টোর সময় দুজন মিলে, আমি কোনোদিন আগে চলে যেতাম, ও পরে যেত, কি আমি ও আগে চলে যেত, আমি পরে যেতাম। আমাদের টালিগঞ্জ টিকিট কাউন্টারটা ছিল ওখানে, তো 2টো থেকে 8টার সময় টিকিট কাউন্টার খুলতো, তৎকাল লাইন আমি আরো বিক্রি করতাম করে সকালবেলা নেশাটা হয়ে যেত। কোনোদিনও না পেতাম না, সারাদিন ধরে টিকিটে, দাদা টিকিট লাগবে, টিকিট লাগবে, টিকিট লাগবে, এই করতাম। আমরা একটু জানতাম টিকিটটা কি হবে, কি করতে হবে, শুধু পাবলিক তো বোকা বানানো আর কিছু না। পার টিকিট 20 টাকা 30 টাকা করে, আর তখন হার্ডলি স্টাফের দাম ছিল 20 টাকা কি 30 টাকা 20, তো দুজনে চলতো। কিন্তু আমি একদিন স্টার্ট হয়েছিলাম সেদিনকে, কিন্তু দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। আমরা দুজনে ট্রিটমেন্ট করতাম, তো বেরোতাম, বেরিয়ে বলতাম খাবি, বলতাম চল, কিন্তু একদিন আমাকে মুখের ওপর বারণ করেছিল, সেদিনকে আমার কিন্তু লেগেছিল। কি হলো ব্যাপারটা মনে আছে? এবারে আপনি বলুন স্যার। লাইফটা খাটনির লাইফ, সত্যি আমারও তাই ছিল। সেটা এখনো খাটনির লাগে, এখনো খাটতে হবে। তখন রাজীব কি খাটনি খাটে? আমার প্রত্যেকটা খাটনি আজকের দিনে একটা খাটনির পরে আমি একটা স্টেপ উপরে উঠি, তখন একটা খাটনির পরে একটা স্টেপ নিচে নামতাম। প্রত্যেকটা খাটনির পরে একটা স্টেপ নিচে নামতাম। হ্যাঁ, আমার একটা মনে আছে, একটা ঠেক ছিল, বিশাল ঠেক, কারণ আমি শিবপুরে পড়তাম, শিবপুরের কাছে ওখানে মাঝবাগান ঠেক ছিল, যেটা এখন নবান্ন হয়েছে, যেটাকে এখন নবান্ন হয়েছে। সেখানে মোটামুটি পেডলার প্রায় 50 জনের উপর পেডলার থাকতো। লাস্টের দিকে আমার ক্রাইসিসটা হচ্ছে, আমার মনে আছে, ভোরবেলা 4টের সময়, ভোর 4টের সময় ফার্স্ট গেছি, সারা রাত ধরে খাইনি, ভেবেছি ছেড়ে দেবো। ভোর 4টের সময় যাচ্ছি, কিছু লোক বসে চোলাই খাচ্ছে রাস্তায়, তারা আমার দিকে আঙুল দেখিয়ে বলছে ওই দেখ পাতা খোঁজ যাচ্ছে। মানে সেটা আমার কাছে না প্রচন্ড একটা মানে ক্রাইসিসের মধ্যে, যেগুলো চোলাই খাচ্ছে সকল মুড়ি দিয়ে 4টের সময় আমাকে বলছে ওই দেখ পাতা খোঁজ যাচ্ছে। এবং তাছাড়া ওই ঠেকে আমি গেলেই বাবু কি এনেছে, বাবু কি এনেছে, মানে একটা থলে থাকতো, আমার থলের মধ্যে কিছু না কিছু ঝাড়া জিনিস থাকতো, আর কি বুঝলি তো, হয় সোয়েটার, ডালে শাড়ি, ডালে ওই কিছু না কিছু থাকতো। আরেকটা হচ্ছে আমার লাইনে কিছু কাজ জানতাম, আমি 5th ইয়ার অব্দি শিবপুরে আর্কিটেকচার পড়ে আর্কিটেক্ট না হয়ে বেরিয়েছি। সেই জন্য যে কোনো ফার্ম আমাকে প্রচুরভাবে এক্সপ্লয়েট করতো, যেখানে 50 টাকা রেট 20 টাকা দিয়ে আমাকে সেই কাজটা করিয়ে দিত, আর আমিও রাত্রিবেলা মালটা খাবো বলে এই কাজটা করতাম সারাদিন ধরে। এবার এই করতে করতে একটা স্টেজের পরে আমার জীবনে আমার ওয়াইফ আসে, তারপরে ক্রাইসিস আরো বাড়তে থাকে, এবং প্রত্যেকটারই একটা করে কমিটমেন্ট থাকে নিজের কাছে যে এবার ছেড়ে দেবো, এবার ছেড়ে দেবো। তারপরে ছেলে জন্মায়, ছেলে জন্মানোর পরে আর কোনো অজুহাত খুঁজে পেলাম না, সত্যি বলছি কোনো অজুহাত আমি আর খুঁজে পাচ্ছি না যে এর পরে কোনটা। তখন ছাড়ার চেষ্টা করলাম, ছাড়তে গিয়ে দেখলাম যে নিজের মনের ইচ্ছায় ছাড়া যায় না। মানে আই এম ইউজিং ড্রাগ এগেনস্ট মাই উইল, এই ব্যাপারটা যারা আমাদের মতো ড্রাগ অ্যাডিক্ট তারাই বুঝতে পারবে হাউ পেইনফুল ইট ইজ টু ইউজ ড্রাগ এগেনস্ট মাই উইল। আমি সকালবেলা উঠে আমার কাছে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি সারাদিন কোনো রকম ইউজ করবো না, কিন্তু দিনটা শেষ হচ্ছে আমি ইউজ করছি এবং করতে বাধ্য হচ্ছি। আমার ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল কন্ডিশন যা, আমার শূন্যতা যেরকম, তাতে আমাকে নেশা না করে আমি থাকতে পারি না। এবং নেশা ছেড়ে যে কি করে ভালো থাকা যায় তার কোনো টুলস আমার কাছে নেই। পরবর্তীকালে সেই টুলস যখন আসে তখনও সন্দেহ হচ্ছে যে এটা কাজ করবে কিনা, কিন্তু আলটিমেটলি ভগবানের অনেক আশীর্বাদ এটা কাজ করে গেল আমার জীবনে। মানে আমি ভগবানের কাছে, মানে আমার সত্যি কথা বলতে নিজের খুব একটা প্রচেষ্টা আছে বলে আমার মনে হয় না। আমার জীবনে কিছু টুলস এসেছিল, কিছু লোক এসেছিল যারা আমাকে কিছু সব পরামর্শ দিয়েছিল এবং যারা হাত বাড়িয়েছিল, সেই হাতটা শুধু ধরেছিল, আমার কাজটা ছিল হাতটা ধরা, তাহলে হাতটা ছেড়ে দিই। পরের প্রশ্ন, পরের বিষয়, ছেড়ে দেওয়ার পর জীবনযাপন কিরকম? আমি কি আমার ক্ষেত্রে হচ্ছে যে আমার একটা বাড়ির লোকই বিশ্বাস করে, নেশা ছাড়ার পরে যে আমার যে ভেতরে এতগুলো গুণ ছিল সেটা জানতে পারলাম। সো মাচ অফ কোয়ালিটিজ ইন মাই লাইফ। আমার অনেক দক্ষতা আছে, কর্মদক্ষতা আছে,
আমি খাটতে পারি, আমি ভালো জিনিস বুঝতে পারি, আমি যাচাই করতে পারি, আমি ধৈর্য রাখতে পারি। তো এইগুলো যখন কোনো একটা পুনর্বাসন কেন্দ্রে গিয়ে আমি নিজেকে রিহ্যাবিলিটেট করাচ্ছিলাম, তখন কিন্তু আমার ভেতরে এইগুলো আমি দেখতে পেয়েছিলাম যে আই হ্যাভ সো মাচ অফ কোয়ালিটি এবং দিস কোয়ালিটি ডে বাই ডে যত বেশি এটাকে পলিশ করবো, যত বেশি এটাকে ইউটিলাইজ করবো, আমার তত ফ্লারিশ হবে। তা হয়েছে। আমি বিবাহিত, আমার স্ত্রী, আমার এক ছেলে, আমার এক মেয়ে, তারা দুজনেই প্রতিষ্ঠিত, মা আছেন, সবাইকে নিয়ে আমি চলছি। আমার বন্ধু বান্ধব, এই কাছের এত খুলে আমার আড্ডা, এই যে রাত্রি মানে এতক্ষণ ধরে যে আড্ডা মারছি, কেউ আমাকে প্রশ্নও করবে না যে আমি কোত্থেকে আসছি। এই পাওনাগুলো একটা সময় ছিল না, মানে আমি প্রতিটা স্টেপে আই উইল হ্যাভ টু আনসারেবল। আর সিলি কোয়েশ্চেন্স, কোথায় গেছিলে, কি করছিলে, কে বন্ধু, নাম কি, এখন সেই প্রশ্নের অপ্রাসঙ্গিক প্রশ্নের আর সম্মুখীন হতে হয় না। তো এটা অনেক অনেক একটা ভালো লাগা আছে, ফিল গুড। আমি আবেগ দিয়ে কারোর সাথে কথা বলতে পারি। সব থেকে বড় জিনিস হলো ওই আগের থেকে এখনের এই শিফটিংটার মধ্যে অস্বীকার করার প্রবণতা নেই। আমি ঝটপট স্বীকার করে নিই, হ্যাঁ ভাই ভুল, ঠিক আছে বলে দিলাম, বেরিয়ে এটা আমি যেটা একটু আগে ইন্দ্রনীল বলছিল যে খোলামেলা একটা জীবন, যেটা আমি সত্যি ওই আমার স্বেচ্ছাচারিতার আমার ইচ্ছে নেই, তাও আমি কম্পেল টু ডু। ও যেরকম বলছিল এক্স্যাক্টলি মিলছিল যে আমার ইচ্ছে নেই কিন্তু আমাকে খেতে হচ্ছে, বাদাম খেতে হচ্ছে। তো সেগুলো আর বাধ্যবাধকতাগুলো নেই। আমি জানি যে একটা ভালো ক্রিকেটার যে বিনু মানকার ট্রফি অব্দি দৌড়েছে, কিন্তু সেই ছেলেটা নেশা ছাড়ার পর যখন একটা চাকরি পেল, শুধু চাকরি পাওয়া নয়, চাকরি পাওয়ার পর একটা কোন লোক তার পেটে একটুখানি বিদ্যে আছে, সে যদি বলেছে যে আমি চাকরি করব, আর কোনো প্রশ্ন করেনি, রাজু তাকে ধরে নিয়ে গিয়ে সেই ব্যাংকে চাকরি দিয়ে দিয়েছে। মানে উদাহরণ আমি বিয়ের পর আমার নেশা ছেড়ে ভালো থাকার একমাত্র কারণ হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে মিটিং, কিছু বাড়িতে বিশ্বাস নেই, পাড়ায় বিশ্বাস নেই, কিন্তু যেটা আমি করতে চাই নেশা এবং পেশাটা এক হয়ে যাওয়া। হ্যাঁ, আমি ইনিশিয়ালি আকাশ বাংলায় চা জল দেওয়া, হিসেব রাখা, এসবই করতাম, কিন্তু করাটা তো এনজয় করতাম। দিনের শেষে ক্যামেরায় কি শুট হচ্ছে, আমি যদি তোকে জলটা দেওয়ার পর সেটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি, আমার এই বোঝা বা শেখাটা তোকে আটকে নিতে পারছে না। এইটা আমায় ডে বাই ডে খুব তৈরি হতে সাহায্য করেছে। যেরকম রাজুর ক্ষেত্রেও দেখেছি, এবং দুম করে একদিন ঠিক করলে যে চাকরি করবে। তাদের ওই ব্যাংকের অলিম্পিয়াড অমুক তমুক হয়, সেইগুলোতে বিদেশ সারা বিদেশ ঘুরে বেড়াটা 10টা দেশ ঘোরা হয়ে গেল। হ্যাঁ, আর এখন গাড়ি নিয়ে বারাসাত টপকাতে পারে না। এই ক্রাইসিস। আজকে 28 বছর পরে আমি এটা বলতে পারি জোর গলায়, আমি যে স্বপ্ন দেখেছিলাম তার থেকে বেশি পেয়েছি। বাবা মার কাছে বলে আমি এতটা স্বপ্ন দেখিনি নিজেকে নিয়ে, সামান্য কিছু কিছু স্বপ্ন ছিল, তার অনেক বেশি ফুলফিল ভগবান করে দিয়েছে। আরেকটা জিনিস যেটা এই ফেলোশিপ বা এই বন্ধু সার্কেলের মধ্যে যেটা পেয়েছি, সেটা হচ্ছে নেশা ছেড়ে আনন্দে থাকা। সবচেয়ে বড় ব্যাপারটা কিন্তু এটা। আমার প্রচুর আর্কিটেক্ট বন্ধুদের সার্কেলে আমি যাই, তারা ভরপুর মদ্যপান করে, সব অবভিয়াসলি সোশ্যাল ড্রিঙ্কিং, তারা সবাই এনজয় করছে। আমি সোশ্যাল ড্রিঙ্কিং আমার জন্য সবাই কিন্তু রেডবুল রেখে দেয়, কিংবা টনিক ওয়াটার রেখে দেয়, কিংবা কফি রেখে দেয়। হ্যাঁ, এইটুকু সম্মান আমার সবাই করে, এবং আমি কিন্তু তাদের থেকে এক অংশ কম এনজয় করি না ওই পার্টিটাতে। এটা কিন্তু আমাকে প্রোগ্রাম দিয়েছে। আমরা যে প্রোগ্রামের মধ্যে ভালো আছি, এটা কিন্তু বড় কারণ। আমি কিন্তু আমরা কিন্তু গোমরা, আমি কিন্তু নাইট ক্লাব অ্যাডিক্ট, কিন্তু নেশা না করে যে নাচা যায়, নেশা না করে যে হাসা যায়, নেশা না করে যে মস্তি করা যায়, পেছনে লাগা যায়, এটা তো আইডিয়ার বাইরে ছিল। ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, ক্লাস 8 অষ্টমের দিন কি হবে, রাম খাবো, নবমের দিন হুইস্কি খাবো, ক্লাস 9, 10, 11, 12 এগুলো হচ্ছে কি কোনো অকেশন মানে মদ খেতে হবে। ভগবানের ছেলে মদ খাওয়াটা তো হচ্ছে একটা রিচুয়ালের মতো আর কি। আমরা নিজে তো মনে আছে সবাই, হ্যাঁ, মাইন্ড নিয়ে খেতে খেতে তারপর আস্তে আস্তে গ্রাজুয়েট করতে করতে যেটা হলো, গাঁজা খাওয়া, ট্যাবলেট খাওয়া, এই খাওয়া, ওই খাওয়া, পাতা খাওয়া, এই গ্রাজুয়েট করতে যে কোনো আনন্দ, যে কোনো দুঃখ, কেয়ার অফ নেশা,
ক্লিয়ার অফ নেশা বলে কি নেশা ছাড়া এটা চিন্তাই করা যায় না। এই আমার বাবা মরে গেছে আমি নেশা করবো না, হতেই পারে না। আরে বাবা এই তো আমার ওর বাবা যেদিনকে মরে গেল সেদিন কি একই জিনিস। হ্যাঁ আমার বাবা যেদিনকে মারা গেলেন সেদিন মানে ওর বাবা মারা যাচ্ছে বলছি, ওর বাবা মরে কি করে, না কিরকম উচ্চ তখন তো আমরা একসাথে। সেটা বল যে মারা গেছে, নিজের বাবার বেলা বলছিস বাবার বেলা বলছে মরে গেল। না না আর এবারে অনিন্দ, তো আমরা প্রত্যেকেই জানি যে আমরা যারা যারা নেশা আমাদের ভেতরে, যাদের ভেতরে অ্যাডিকটিভ ট্রেড আছে, আমরা ছোটবেলা থেকে খুব ভালো মিথ্যে কথা লাইট কেড়ে যাবে। তো আমার জীবিকা হয়ে দাঁড়ালো কত কনভিন্সিংলি আমি মিথ্যে কথা বলতে পারি। আজকের দিনে 16 ঘন্টা আমাকে মিথ্যে কথা বলতে হয় অন্য একটা চরিত্র। তো মিথ্যে কথা বলাটা যেটা আমার রয়েছে সহজাত একটা মিথ্যে কথা বলা, সেটাই আমি আমার জীবিকা হিসেবে নিলাম যে সারাদিনই আমি মিথ্যে কথা বলি ক্যামেরার সামনে দাঁড়িয়ে, একটা অন্য চরিত্র, একটা আর্ট ফর্মের জায়গায় নিয়ে চলে গেছি। মানে নিজের মিথ্যে, ছোটবেলা থেকে নিজেকে তো মিথ্যে কথা বলতাম, বাবা মাকে মিথ্যে কথা বলতাম, সমাজে মিথ্যে কথা বলতাম। এই মিথ্যে কথাটাও আজকেও বলি, কিন্তু একটা ভালো, সেটা আমার প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। কত কনভিন্সিংলি আমি মিথ্যে কথা বলতে পারি। অবশ্যই মানে প্রথম 2-3 বছর তো আমার কাছে আজকে যে জায়গাটা ছিল, যে যখন আমি নেশা করতাম তখন যে চোখে সমাজ আমাকে দেখতো, যে ছোট চোখে আমাকে সমাজ দেখতো, বা পুলিশ প্রশাসন যাই হোক না কেন, মানে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশন অব্দি যেতাম, সেখানে যখন আমাকে সার্চ করা হতো জাঙ্গিয়ার ভেতরে হাত ঢুকিয়ে যে মাল আছে কিনা ভেতরে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিয়ে বাড়িতে যাওয়া মানা ছিল, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাওয়া মানা ছিল। আমি জানতাম যে বিয়ে বাড়িতে গেলে মানে বর বউ যা জিনিস পাবে তার থেকে 3-4টে জিনিস মানে কি হিসাবে নিয়ে যাবে, কোন কাজিনের পৈতেতে নিয়ে গেলে তার অর্ধেক জিনিস আমি ঘুরিয়ে দিয়েছি। এটা না চাইতে করেছি, আমার আউট অফ কম্পালশন করতে হয়েছে, কিছু করার নেই। তো সেই জায়গায় যখন আমি আউটকাস্ট ছিলাম নেশা করাকালীন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন যে ছেলেটা গাড়ি থেকে নামলে 30 জন ঘিরে ধরে সেলফি তোলার জন্য, এটা তো আমার কাছে স্বপ্নের মতো, এটা আমার কাছে স্বপ্নের মতো। তো এই স্বপ্নটা তো আমি যখন নেশা ছেড়েছিলাম তখন দেখিনি। আজকের দিনে এই স্বপ্নটা আমার কাছে সত্যি হচ্ছে, কারণ ঈশ্বর চেয়েছে আমাকে, ঈশ্বর এটা দিয়েছে, এটার সঙ্গে আমার কোনো ক্রেডিট নেই। যে ক্রেডিটটা আছে, আমি যেটুকুনি কাজ করি সেটা কোনো অনেস্টি দিয়ে করার চেষ্টা করি। তো যেটা বলছিল ইন্দ্রনীলদা, যেটা আমি আজকের দিনে 18 বছর ভালো থাকার সুবাদে পেয়েছি, আমি অনেক বেশি পেয়েছি। এর থেকে বেশি চাহিদা আমার নেই, ভগবান যদি মনে করে। আর আজকের দিনে যেটুকুনি আছে, আমার চাহিদা হয়তো মনে হতে পারে যে আরেকটু বেশি হলে আরেকটু দামি গাড়ি ভালো হতে পারতো, আরেকটু প্রতিপত্তি হলে ভালো পারতো। আমি এটা নিজেকে বোঝাই যে আমি ততখানিই পেয়েছি যতখানি আমি ডিজার্ভ করি। না সেটাই কিছু না, যেটার জন্য মন বড় হতে হয়। যেমন ধর রাজু একটা গাড়ি আমায় লিখে দিয়েছে, বা আমি যে সিগারেট খাই মাঝে মধ্যে ওর দোকান থেকে বাঁচিয়ে আসি, এই জায়গাটাই সুন্দর করে ইন্দ্রনীল আমায় বলে নিয়ে নে না। না আমার আগের দিনেও মনে হয় মানে চাহিদা তো অনেকের থাকে, কিন্তু এটা দিয়ে বোঝাই যে আমি ততখানি আমি হ্যান্ডেল করতে পারবো, ভগবান আমাকে ততখানি দেয় যতখানি আমি হ্যান্ডেল করতে পারবো। আমাদের কিন্তু 1, 2, 3 এই 4 আমার প্রথম রিহাবে কাউন্সিলর। একটা জিনিস বলার আছে, গ্রিন গেটে বেল বাজা, স্কুটার ঢোকা মানে পাক্কা 9টা বাজে, এটা কোথাও যাবে না। টাইম মানে 9 না 9টা 1, 2 ম্যাক্সিমাম। 28 বছর ঠিকঠাকও করে উঠতে পারলাম না। গ্রিন গেটে বেল, রাজীব ঘোষ ইন মানে 9টা, মানে এইরকম একটা কমিটমেন্ট। রাজীব ঘোষ থাকা আমাদের, আমরা যারা নেশা ছেড়ে আছি, আমাদের জীবনে যতটা জরুরি, সত্যি ভীষণ জরুরি এইরকম কিছু মানুষ সমাজে থাকা, সমাজে আমাদের মতন ছিটকোনো পাবলিকদের জন্য। আজ 26শে জুন এই দিনে যারা এখনো নেশায় আচ্ছন্ন বা বেরোতে চাইছে কিন্তু পারছে না, তাদের জন্য তোর কি বলার আছে? একটাই জিনিস, যারা নেশার মধ্যে আছে, আমরা এখানে 125 বছরের কাছাকাছি প্রায় ক্লিন টাইম আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা, যারা নেশা করছেন
একটা সময় ছিল আমরা নেশা নিয়ে জনসমক্ষে কথা বলতাম না, আজকে আমরা সবাই কথা বলতে পারি, এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হয়েছে। আর নেশা ছেড়ে যে ভালো থাকা যায়, নেশা ছেড়ে যে জীবন পাল্টে যায়, এটার উদাহরণ শুধু আমি না, সবাই, আমরা সবাই আজকের দিনে যারা সমাজের মূল স্রোতে ফিরে এসেছি, এটা আমি বলবো না, সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টা করছি। এটা কিন্তু আমার কাছে, অনেকের কাছে হয়তো আমি ইন্সপিরেশন, বাট আমার কাছে এরা হচ্ছে ইন্সপিরেশন। এরা হাত ধরেছিল বলে আজকে আমি ভালো আছি। নেশা ছেড়ে ভালো থাকা যায়, নেশা ছাড়লে যে জীবন পাল্টে যায়, এটা প্রাইম এক্সাম্পল আমরা সবাই। রাজীব দা, আজকের দিনে তোমার পক্ষ থেকে কোনো মতে? মানে ওই জীবনে জোর করে ওই জীবনটাকে নতুন করে আনার কোনো দরকার নেই। এই লাইফে দুঃখ আছে, কষ্ট আছে, সব আছে, আনন্দ আছে, কিন্তু একটা জিনিস আছে, প্রচুর এনার্জি আছে। মানে হোয়াট এভার ইউর এজ, আমার কাছে এজ ইজ জাস্ট আ নাম্বার। আমার প্রচুর এনথুসিয়াজম আছে, প্রচুর খাটতে পারি, লটস অফ এনার্জি। আমার কিছু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে, আমি হার্ট পেশেন্ট, আমার 3টে স্টেন্ট আছে, সুগার আছে, বাট আই কেয়ার আ ড্যাম অ্যাবাউট দ্যাট। ছাড়ার পরে আমি যে আমার ভিতরে যে কি আছে, মানে কি ট্যালেন্ট রয়েছে, এইটা নতুন করে এক্সপ্লোর করা, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আজকের দিনে আমি 16 ঘন্টা যে কাজটাই করি, কোনোদিন মনে হয় না যে আমি কাজে আছি, কোনোদিন আমি কমপ্লেন করি না যে 16 ঘন্টা আমাকে গাদার খাটনি খাটতে হবে, বাট আমি কাজটাকে ভালোবাসতে পারি। আমি নেশাটাকে যত ভালোবেসে কাজ করতাম, একটা সময় তো আমি মানে দিকবিদিকহীন হয়ে নেশা করতাম, ভাবতাম 28 বছর বয়সে মরে যাবো। আজকের দিনে আমার কাছে যখন জীবনের অনেকগুলো দিক খুলে গেছে, আমি আজকের দিনে নিজেকে যাচাই করে দেখতে পেয়েছি যে আজকের দিনে আমি আমার কলিংটা কি, প্রত্যেকটা মানুষের তো একটা কলিং থাকে, এই কলিংটাকে খুঁজে পেয়েছি। যে জীবনে আমায় ভগবান নিশ্চয়ই পৃথিবীতে পাঠিয়েছিল নেশা করার জন্য, ছাড়িয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছে, নিশ্চয়ই কিছু কারণ আছে, আমার কিছু কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস দ্য সোসাইটি। সেই কলিংটা আমি খুঁজে পেয়েছি যে আমি কি করে বাকি জীবনটা কাটাতে চাই। আর যে 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 কাজে গিয়ে মানে অনেক সময় মনে হয় যে কাজটা করছি সেটা আমার ভালোবেসে করতে পারছি না, কারোর কথা শুনে চলতে হচ্ছে। আজকের দিনে আমি কলিংটা পেয়েছি যে দিনের যত ঘন্টাই আমি খাটি না কেন, একবারও আমি কমপ্লেন করি না, আমি ভালোবেসে সেই কাজটা করছি। এই কলিংটা খুঁজে পাওয়াটা খুব জরুরি। আমাদের মাঝপথে চলে এসেছিল, আলাপ করানো হয়নি, এবার নিজের আলাপ নিজেই করবে এবং নিজের কিছু সুখ্যাতি তো নয়, কুখ্যাতি, কীর্তি কথা, দাদার কীর্তি দাদাই বলুক। আমার নাম সৌমিক। মানে এটাকে গ্লোরিফাই করে বলার কিছু নেই আর কি, মানে খুবই ডিভাস্টেটিং একটা সময় গেছে যখন অ্যাডিকশন ফেজটা গেছে। আর আমি যে সময় কথা বলছি, এটা মোটামুটি মানে 89 থেকে 1999 2000 অব্দি আর কি। এবার তখন ওই সময়টাতে মানে এখন অ্যাওয়ারনেস অনেক বেশি আর কি, মানে যেটা একদিকে ভালো একদিকে খারাপ। আর আমি যেরকম একটা ফ্যামিলি থেকে আছি, সেখানে খুব একটা মানে এটা একদমই তাদের কাছে মানে কি করে হ্যান্ডেল করবো কিচ্ছু জানি না, ওরকম একটা সিচুয়েশন। নেশারীদের গল্পই এক, মানে ক্রাইসিসটা এক একজনের এক এক রকম, বাট মানে মানে একই দিকে যায় ব্যাপারটা। মানে যে সারাদিন নেশা করতো, বোঝা গেল আমরা কিরকম শিখতেছি। আর তো সেখান থেকে এই আজকের লোকটা হয়ে ওঠে। হ্যাঁ, এবার আজকের লোকটা হয়ে ওঠা মানে আজ ফিল্ম ইন্ডাস্ট্রি, তুমি পর্দার পেছনের লোক, পর্দার পেছনের লোক বলে অনিন্দকে যেমন জনগণ চেনে, সিরিয়ালে হাসে কাঁদে, সিনেমায় হাসে কাঁদে, গাঙ্গায় চুমুটুমু খায়, কিন্তু এই যে পর্দার পেছনে তুমি কোন জায়গা থেকে বিখ্যাত এবং এই জার্নিটা? এটা আমার জার্নিটা শুরু হয় হচ্ছে মানে কাজ করা, মানে পুরোপুরি ভাবে একদম ক্লিন আপ করি 2000 সালে নিয়ে। তারপরে ঠোকর খেয়েছি, বাট তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পেরেছি। যেরকম বললাম 2000 সালে মানে জানতাম না, কিছুই জানতাম না, মানে কি করব, কোথায় যাব, কি চাকরি করব। মানে প্রথম চাকরি চলে গেছিল, মানে এত অভ্যেস নেই, 10 বছর কোনো রকম কাজকর্ম করার অভ্যেস নেই। তো একটা মানে আমার চাকরি চলে গেছিল বিকজ আমি অফিসে পৌঁছতে পারতাম না। মানে আমি অফিসের জন্য বেরোতাম, বেরিয়ে আমি মানে আমার মানে একদম ভালো লাগতো না। এবার এটা কতদিন একটা কোম্পানি টলারেট করবে? এবার একটা পয়েন্টে বেসিক্যালি আই লস মাই জব। এবারে কারণ ইনিশিয়ালি যেটা স্ট্রাগল ছিল হচ্ছে একটা কাজের অভ্যস্ততা তৈরি করা, হুইচ ওয়াজ সো ডিফিকাল্ট। মানে আই ওয়াজ নট, মানে আমি জানি না কি করে আমাকে 10টা থেকে 6টা অবধি একটা কনসিস্টেন্টলি একটা কাজ করতে হবে। সেটা হোয়াট এভার দ্য, ইট ক্যান বি এনি কাইন্ড অফ জব।
বাট কতটা সময় কাজ করব এটা আমি মানে I couldn't comprehend because I didn't know how to do this. So ওইটা একটা মানে আমার কাছে আমি এখনো যারা মানে younger people who comes to me I tell them মানে কি করবো I say first get into a job and start developing a habit of working. যে কোনো কাজ কর মানে এক বছর 1.5 বছর 2 বছর জাস্ট টানা 10টা থেকে 6টা কাজ কর মানে এটা এই টেমপ্লেটটা জীবনে আগে ঢোকা। সো এবার ওটা হেল্প করেছে, এখনো হেল্প করে। আর একটা সেন্স অফ লস তো বরাবরই ছিল, মানে একদম মানে কিছু করিনি 10-12 বছর, তো মানে একটা পিছিয়ে পড়ার ভয় ছিল, একটা তাগিদ ছিল। আমার কন্ট্রাডিকশন আছে, আমি ভীষণ অ্যাম্বিশিয়াস একটা ক্যারেক্টার নই, মানে আমি ভীষণ অ্যাম্বিশিয়াস ফিনান্সিয়ালি, আমি অনেক কিছু অ্যাচিভ করতে চাই নই। কাজ না থাকলে আমার মাথা ঠিক করে আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ, মানে সো আই লাইক স্টেইং ইনভলভড উইথ থিংস আই লাইক ডুইং। আর লাইক ডুইং এর মধ্যে যেটা পড়ে দেওয়া হচ্ছে, আমি যেটা দিয়ে আমার কাজকর্ম ঢুকেছি সেটা হচ্ছে আমি ফিল্ম পাবলিসিটি, ফিল্ম প্রমোশনস, মার্কেটিং, ফিল্ম মার্কেটিং এগুলো এক্সটেন্সিভলি শুরু করেছি 2000 সাল থেকে। and then by now I have gotten, মানে আমি অনেকখানি কাজ এই এরিয়াতে করেছি। 180টা মতো ছবি I have মানে under my belt, I have with my team of course। আমি অতগুলো ছবিতে many great directors and team, crew and technical people I work with। আর এটা ছাড়া I run an agency which is successful কিনা জানি না, but I believe in doing good work। So that is what me মানে all out commercial filmer publicity করেছি, and I always believe that এটার publicity কিংবা ডিজাইন কিংবা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা মানে এটা স্লিজি হতে হবে তার কোনো মানে নেই, এটা খারাপ হতে হবে তার কোনো মানে নেই। ইট ক্যান লুক গুড, ইট ক্যান লুক বেটার। আজকে 26 জুন, যারা এখনো বেরোতে পারেনি বা তাদের জন্য যদি কিছু বলার থাকে। 26 June International Anti-Drug Day. I lost my father when I was very young, so Ma was my only support system. আমি মা আমাকে বলেছিল, মা took me in confidence and said, I think this is how our life is going to be. তুই নেশা করে একদিন মরে যাবি, আমি হয়তো তার আগেই চলে যাব, but make sure বিয়ে করিস না, don't involve another life into your life, into your mess. You lead your life. Ma was like that. মানে আমাকে কোনদিন জোর করে কিছু আটকায়নি, বন্ধ করেনি, এটা চেষ্টা করেনি। So that is how she was, and I think that is what helped, because I took a decision to turn around, and I turned around. So এটা পয়েন্ট অফ ভিউ থাকে যখন কেউ নেশা করে, যদি উপায় জানা না থাকে কি করে বেরো। বাট ট্রাস্ট মি, আমরা কি সবাই বসে আছি, there is a way। একটা পুরনো মিথ্যে আছে যে অ্যাডিকশন যাদের আছে সেটা সারে না, কিংবা সেটা থেকে ঘুরে দাঁড়ানো যায় না, এটা একদম মিথ্যে কথা। Once an addict, always an addict is an old lie. Addiction থেকে towards recovery there is a path, it is possible, we are all proof of that, and there is a way। And I don't know ota kotota this talk show will divulge information how and what kind of network we are into and how we stay clean on a daily basis. Sheta Tajuda will, I think, explain better, but there is a way for sure. So jara use kore kimba once a way out, there is definitely a way। and মানে use korar end rope ta মানে খুব তিনটে প্রেডিক্টেবল এন্ড, ডেথ, কোন একটা ইনস্টিটিউশন, অর ইউ উইল বি জেলড। সো এটা থেকে বেশি আর কিছু হবে না। নেশা করার সময় ভীষণ গ্লোরিফাইং লাগে, ব্যাপারটা রোমান্টিক লাগে, বাট আই ক্যান টেল ইউ দিস মাচ, আর আমরা সবাই, আমি তো আমারটা বলতে আমি এতটা নেশা করেছি, বাট ক্লিন ইজ বেটার। আই ইউজ টু থিঙ্ক নেশা করে প্রচন্ড অনেক কিছু করা যায়, ক্লিন হয়ে আরো অনেক বেশি কিছু করা যায়। চলো তাহলে অন্তত সবাই আজকে হাতে হাত রেখে সকলকে ভালো থাকার গ্রেট। And we should all pray for the still suffering, যারা আমাদের প্রোগ্রামে আসতে পারেনি কিংবা আজকেও যারা নেশার জন্য কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমরা প্রে করি সবাই তাড়াতাড়ি রিকভারিতে চলে আসুন। একদম। ওকে।